আমি তো মানসিকভাবে মানতে পারবো না যে এখানে আমি অর্থ নষ্ট করার জন্য এসেছি। আমি কাজ করেছি। আমাদের একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এবং সেখানে তাদের অনেক উন্নয়ন করার কথা চলচ্চিত্রে। তারা আসলে কি করে? আমাদের এখানে ভালো হল নাই, 150টার মতো হল, এবার নাকি মেরামত টেরামত করে 170টাতে পৌঁছানো গিয়েছিল, এবং তার অর্ধেকের বেশি আসলে কারিগরিভাবে একদমই ভালো নয়। হলগুলির পরিবেশও উন্নত না, হল আরামদায়ক না, এরকম আছে। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে চুরি হয়ে যায় ছবি। লোকজন দেখুক আর না দেখুক চুরি করে সেটা ছেড়ে দেয় বিভিন্ন জায়গাতে, পাইরেসি বলে এটাকে। তো এফডিসি তাহলে কি করে? না তারা ছবি পাহারা দিতে পারে, না তারা ছবি দেখানোর ব্যবস্থা করতে পারে, না তারা ছবিকে কারিগরি সহায়তা দিতে পারে। এফডিসির আসলে কি করা উচিত? নাকি শপিং মল বানাচ্ছে? ধরেন এখন বানাচ্ছে নাকি শপিং মল? হ্যাঁ, আমি শুনেছি ওরকম একটা কিছু, মানে ওখানে মাল্টিপ্লেক্সও থাকবে, শপিং এর জায়গাও থাকবে। আমি শুনেছি, আমি ভুলও হতে পারে, এটা শোনা তথ্য, আমি পুরোপুরি পাশেই মাছের বাজার আছে, খুব একটা সফল হবে না যদি এখানে শপিং মল হয়। হ্যাঁ, এটা হয়ে কি হবে? আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করি। এটা অভিযোগ না, এটা বাস্তবতা। যেমন আমারটা যেহেতু সরকারি অনুদানে বানানো ছবি, আমার কিছু বাধ্যকতা ছিল। সেটা হচ্ছে পোস্ট প্রোডাকশন এফডিসিতে করতে হবে। আছে কিছু এখানে? তো আমি যখন যেদিন করতে যাই, মানে সেদিনের বাস্তবতা ছিল হচ্ছে যে আমাদের প্রজেক্টটা ওপেন হয় নাই ওখানে। কারণ হচ্ছে আমরা তো খুব মানুষ বুঝবে না আসলে, মানে ছবির যে ডিজিটাল বিষয় আমরা তো সেটা ওখানে দেওয়ার পরে ওটা খুলছে না। হ্যাঁ, কারণ আমরা তো খুবই আধুনিক বিষয়ে নিয়ে কাজ করি। মানে আমরা কালকে নতুন আধুনিক ভার্সনের সফটওয়্যার দিয়ে বানিয়ে নিয়ে গেছেন। ওদেরটা কত বছরের পুরানো? লাস্ট আপডেট করা হয়েছিল 2011 সালে। তারপরে আমি দেখলাম যে না, ওই অনুদানের যে বাধ্যবাধকতা, আপনাকে ওখানে কাজ করতেই হবে, মানে না করে উপায় নাই। মানে ওখানে আপনাকে পয়সা খরচ করে দেখাতে হবে যে আমি খরচ করেছি, ওটা জলে গেল কি না ব্যাপার না। তারপরে আমি কালার গ্রেডিং করতে বসলাম। যে তো আমার নিজের, আমি যেহেতু চিত্রশিল্পী, আমার কালার গ্রেডিংয়ে আসলে আমার কাছে মনে হয় যে মানুষটা যে অপারেট করছে সে ব্যাপার না, কারণ আমার চোখ তো উপস্থিত আছে। তা আমি খুবই আত্মবিশ্বাস নিয়ে কালার গ্রেডিং করে আসলাম। কালার গ্রেডিংয়ের সফটওয়্যারও ঠিকঠাক ওখানে করলাম। করে টোরে যখন এসে আমরা আমাদের অফিসে দেখছি যে যে এটা কি দেখলাম, মানে আমি আমার নিজের চোখ দিয়ে এটা কি গ্রেডিং করে নিয়ে আসলাম। পরের দিন আমি গেলাম ওখানে, যিনি কাজ করেছিলেন আমার সঙ্গে, তাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই মনিটরগুলো কি ক্যালিব্রেটেড? বলে না। তো আমি বলি ক্যালিব্রেশন ছাড়া কিভাবে? এবং আমাদের দেশের প্রধান প্রতিষ্ঠান এটা, এবং আমরা শুটিং করি 8K-তে, আর ওখানে কালার গ্রেডিংয়ের প্রজেকশন হচ্ছে HD, ইভেন 2K-ও না। তাহলে কিভাবে আপনি ওই রেজাল্টটা পাবেন যেটা আপনি পর্দায় দেখবেন? এবং এই প্রতিষ্ঠানগুলো সরকার করে কি, আমি প্রাইভেট সেক্টরেও আপনাকে উদাহরণ দিতে পারি। আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক ভুলভাল হয় আর কি। আমাদের দেশের একটা প্রাইভেট প্রতিষ্ঠান যারা মূলত শিল্পকে পেট্রোনাইজ করে বেশ অগ্রগণ্য, তারা অনেক ভালো ভালো কাজ করেছেন। ওনারা যখন সিনেমা নিয়ে কাজ করতে গেল, যেই একই নাম সরকারি দপ্তরে দেখি, সেই একই নাম প্রাইভেট সেক্টরে। ফলে কি হচ্ছে, আপনার যোগ্য মানুষ প্রথমত ছ্যাচড়া হয় না। যোগ্য মানুষ আপনার পিছে পিছে দৌড়াবে না, আসলে আপনাকে সার করবে না। তাকে আপনার একটু সম্মান দিয়ে ডেকে বলতে হবে যে এই কাজগুলো করে দেন। আমি নিজে বারংবার ওখানে বলেছি যে আমি ফ্রি অফ কস্ট, কোনো কনসালটেন্সি সার্ভিস দেওয়া লাগবে না, আমাকে কোনো সার্ভিস চার্জ দেওয়া লাগবে না। আমি দেশের স্বার্থে, সিনেমার স্বার্থে এই এফডিসিকে টেকনিক্যালি। কিন্তু আপনি এটা বললে শুনবে না, আমি মাঝখানে কথা বলে ফেললাম। আপনাকে বলতে হবে যে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না, কিন্তু এফডিসির মতো প্রতিষ্ঠান দেখার জন্য বিদেশে ভ্রমণ, সেটা হলে হতো। অথচ দেখেন, আমরা নিজেরা কিন্তু বলছি না মহাযোগ্য ব্যক্তি, কিন্তু আমরা নিজ দায়িত্বে কিন্তু খানিকটা তৈরি হয়েছি। উই আন্ডারস্ট্যান্ড টেকনোলজি, উই অপারেট টেকনোলজি। আমাদের এখানে অধিকাংশ মানুষই আপনাদের মতো নিজেরা করে শিখে। আমরা করে শিখেছি। আমাদের ধরেন, আমি যদি এখন বাচ্চু ভাইয়ের কথা বলি, বাচ্চু ভাই একজন সেলফ টট গিটারিস্ট। উনি ইয়ানি মালমস্টিন পর্যায়ের মিউজিশিয়ান। উনি কিভাবে হলেন? তা এই প্রতিভাকে আপনাকে স্বীকৃতি দিতে হবে। আমাদের এখানে অধিকাংশই স্বশিক্ষিত প্রতিভা, তার সক্ষমতা তো সে দিতে চাচ্ছে। তারপরে আপনি বললেন, তারপরে হয়নি কাজটা, না হয়নি। এবং আমাদের কিন্তু ভালো অঙ্কের টাকা গভর্নমেন্ট প্রায় ওখানে বরাদ্দ করেন। কিন্তু আমরা আসলে জানি না এই টাকার ব্যবহারটাকে। আমি একবার শুনেছিলাম, আই মাইট বি রং, যে 87,000 কোটি টাকা
বা এরকম 87 কোটি টাকা একবার এফডিসি ফেরত দিয়েছে, কারণ এটা স্পেসিফিকেশন দিতে পারেনি যে আমি কোন খাতে এটা ব্যয় করব। তো ফলে এই জায়গাগুলো তো পরিবর্তন না হলে আমাদের চলচ্চিত্রের আমি কোনো ভবিষ্যৎ দেখি না আর কি। আমাদের একটা সেন্ট্রাল সার্ভার নাই, আমাদের পাইরেসির বিরুদ্ধে ফাইট করতে হয়। একটা সেন্ট্রাল সার্ভার থাকলে এফডিসি মনিটর করতে পারতো হ্যাঁ। এবং বুঝতে পারতো যে কোথায় পাইরেসিটা হচ্ছে, কোন হলটা বিপজ্জনক, Right. এবং ছবির কোয়ালিটিও মেনটেন করা যেত, হ্যাঁ, যাতে ছবির প্রজেকশন কোয়ালিটি ঠিক থাকে, সব ঠিক থাকে। আসলে পৃথিবীতে প্রযুক্তি আছে, কিন্তু প্রযুক্তির নামে আমাদের এখানে যে ডেভেলপমেন্ট কর্পোরেশন যা করছে সেটা আসলে আমাদের চলচ্চিত্রের কোনো কাজে লাগছে না। না, লাগছে না। এবং আপনি কি শেষ পর্যন্ত কি করেছিলেন? আপনি নাম কাওয়াস্তে ভাড়া করে রেখেছিলেন তাদের এডিটিং স্টুডিও? না, আমি কাজ করেছি, কারণ আমার অসততা পোষায় না। যেহেতু আমি তো মানসিকভাবে মানতে পারবো না যে এখানে আমি অর্থ নষ্ট করার জন্য এসেছি। আমি কাজ করেছি, কাজের যতটা পেরেছেন ওখানে করেছেন। না, কাজের রেজাল্ট ভালো হয়নি, তারপরে আমি এটা কলকাতায় গিয়ে আবার করেছি। তার মানে দ্বিগুণ আপনার সময়ও খরচ হয়েছে, অর্থ খরচ হয়েছে। সময় এবং অর্থ দুটো। আমরা ঈদে এবার যে ছবি মুক্তি পেয়েছে সেগুলোর নামগুলো বেশ সুন্দর: রকস্টার, রইদ, বনলতা সেন, মালিক, পিনিক, অফিসার, তছনছ এবং মাসুদ রানা। পিনিক আর তছনছ